আমরা যদি গত শাসনামলের কথাও বলি, আপনিই বলছিলেন কিশোর মোশতাক, তাদের কথা, তাদের জামিন হয় না, বা আরো যাদের আসলে খুব মানে সাদা চোখে মনে হয় কেন জামিন হয় না, মানে দেখতাম তাদের দিনের পর মানে জামিনের শুনানির পর শুনানি হচ্ছে কিন্তু জামিন হয় না তাদের। এখন আবার দেখছি কারো কারো জামিন হয়ে যায়, জঙ্গি নেতাদের বা দাগী আসামিদের 5ই আগস্ট সরকার পতনের পর পর জামিন হয়ে গেল, একের পর এক জামিন হতে থাকে। তখন এটা আবার খুব আলোচনায় আসলো, কিন্তু সিনিয়র সাংবাদিক শিক্ষক গ্রেপ্তার হচ্ছেন, তাদের জামিন হচ্ছে না। আবার এই যে হুট করে রিমান্ডে চলে যাচ্ছেন, অপরাধ থেকে সেটাই ঠিক মতো আইনে সংজ্ঞায়িত হচ্ছে না, মানে রিমান্ড হয়ে যাচ্ছে। আগে না হয় বুঝতাম যে এটি আসলে একটা দলীয় সরকার ছিল ক্ষমতায়, তো সরকারের ইচ্ছা। এখন তো সরকার আসলে অনেক কয়েকজন ব্যক্তির সমন্বয়, একটা দল না। এখন কোথা থেকে ঠিক আসলে এই ইচ্ছাটার বহিঃপ্রকাশ বা ইশারাটা কোথা থেকে আসে? আদালত যদি ভয় থাকে, পুলিশ যদি ভয় থাকে, মূল ভয়হীনভাবে ইশারাটা কে করছে? প্রশ্ন আমার কাছে। জি, জি। হ্যাঁ, আহ, ভয় তো আসছে বিভিন্ন জায়গা থেকে। অ্যাজ আই স্যার, একটা ভয় হচ্ছে যে যারা নিজেরা খুব একটা স্বচ্ছ ভূমিকা পালন করেন নাই অতীতে, তারা আরো বেশি একটু ভয়ে আছেন যে তারা যদি এখন ওনাদের কথা মানে যেটা তারা মনে করছে এক এক ধরনের পাবলিক সেন্টিমেন্ট বা কোনো কোনো জনগোষ্ঠীর পাবলিক সেন্টিমেন্ট, সেটার এগেনস্টে যেতে চাচ্ছে না। সো ফর এক্সাম্পল, আমরা দেখছি এই যে জুলাইয়ের এই গণহত্যা নিয়ে অনেক ধরনের মামলা হয়েছে। এক তো আইসিটির মামলা হয়েছে, বাট পাশাপাশি সাধারণ বিভিন্ন আদালতে যে মামলাগুলো হয়েছে হত্যা, দাঙ্গার, বিভিন্ন জিনিসের, বিভিন্ন ধরনের অপরাধের জন্য, সেখানে অনেকজনকে সেখানে জড়িত করা হয়েছে। তদন্ত শেষ হয়নি কোনো মামলায়, কোনো চার্জশিট আসেনি, কোনো ফাইনাল রিপোর্ট আসেনি, আসাটাও মুশকিল মামলাগুলো যেভাবে সাজানো হয়েছে। এগুলো না আসা পর্যন্ত বারবার আমরা কোর্টে শুনছি না জামিন দেওয়া যাবে না, জামিন দেওয়া হলে তদন্ত কিন্তু নষ্ট হবে বা তদন্তের স্বার্থে জামিনটা দেওয়া যাবে না। কিন্তু যেটা আলম সাহেব শুরুতেই বলছিলেন যে তদন্তের দিকে তো আমরা দেখছি না খুব একটা কিছু অগ্রসর হচ্ছে। সো এটা নিয়ে আই থিঙ্ক আমরা সবাই একই কথা বলে যাচ্ছি অনেক দিন ধরে, বাট একদিকে হ্যাঁ, 10 মাস আবার বেশি দিনও না কোনো বিচার সম্পন্ন করার জন্য এরকম গুরুতর অপরাধের ক্ষেত্রে। বাট যেখানে আমরা দেখছি যে গুরুতর অপরাধের বিচার করতে গিয়ে একদম চোখের সামনে দেখা যাচ্ছে নানান ধরনের নতুন অপরাধ সৃষ্টি হচ্ছে, মানে বিনা বিচারে কাউকে আটক রাখা একটি অপরাধ, তাই না? অবশ্যই সেটার জন্য আপনি ইনস্ট্যান্ট রিলিফ না পেতে পারেন, বিকজ কোর্ট আপনাকে জামিন দিচ্ছে না। এক সময় তো আপনি রিলিফ পাবেন, এক সময় তো এটার জন্য কাউকে জবাবদিহিতার মধ্যে আনতেই হবে। সো সেটা নিয়ে কেন আরো গুরুত্ব দেওয়া হচ্ছে না, এটাকে কেন মানে সবচাইতে জরুরি বিষয় হিসেবে দেখা হচ্ছে না, সেটা আমি বুঝতে পারছি না। কারণ এখানে আমরা দেখছি যেটা আপনি বললেন, অনেককে এখন আটক রাখা হচ্ছে, যেই সব মামলায় তাদেরকে আটক রাখা হয়েছে সেই মামলায় তাদের বিরুদ্ধে আসলে কোনো ধরনের আলামত পাওয়া যায়নি, পেয়ে যাওয়ার কথাও না। মানে অনেকের ক্ষেত্রে এরকম তথ্য কোর্টগুলোর কাছে তো দেওয়া হচ্ছে যে উনি ওই সময় ছিলেনই না, দেশে ছিলেন না, বা ওই জায়গায় ছিলেন না, রামপুরায় ছিলেন না, উত্তরায় ছিলেন না, ওনার পক্ষে এগুলো করাই সম্ভব ছিল না। এগুলো বলা সত্ত্বেও, হাজার প্রমাণ সামনে থাকা সত্ত্বেও জামিনটা হয় না। আর এই জন্য এটা এখন যেটা হচ্ছে, নট অনলি জামিনটা হচ্ছে না, বা জামিন হচ্ছে না বিধায় অনেকে একটা অনিশ্চয়তার মধ্যে তাদের জীবন কাটিয়ে দিচ্ছেন। মানে না মাথাচাড়া দিতে পারছেন, না কাজ করতে পারছেন, না ব্যবসা বাণিজ্যের মধ্যে ঢুকতে পারছেন। হুম। এটা এটা শুধু অস্থিতিশীল অবস্থা না, এটার জন্যেই নতুন করে আক্রোশ এবং ক্ষোভ তৈরি হচ্ছে। যারা না হয় জি। অস্বীকার করতেন এক সময় অন্তত যে জুলাইয়ের হত্যাকাণ্ডের সাথে তাদের কোনো না কোনো ভূমিকা ছিল, তারা হয়তো হুম। সরাসরি জড়িত ছিল না, প্ররোচনা দিয়েছে অথবা অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়েছে, মুখ খুলে নাই, ওই কথাগুলো যাদের বলা উচিত ছিল, বলার সুযোগ করে দেওয়া উচিত ছিল, এখন তারা ওগুলোর মধ্যে আর ঢুকবে না। খালি নিজেরা কিভাবে এখন ভিকটিম হয়েছে সেটা নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়বেন। আমি সেই জন্যই বলছি যে এই যে শুধুমাত্র ফৌজদারি অপরাধের হুম। কথা না বলে আমাদের দেশে কি হয়েছিল, কি ঘটলো জুলাই অগস্ট, এটার সাথে আমরা সবাই কোনো না কোনো ভাবে জড়িত ছিলাম। রাস্তায় থাকলেও, আন্দোলন করলেও আমরা তো বন্ধ করতে পারিনি সেই সেই খুন খারাপি সেই সময়, তাই না? সেই গুলি চালানো। তো সেটার জন্য ইন সেন্স আমি সবার কোনো না কোনো দায়িত্ব আছে। এগুলো নিয়ে আমাদের অ্যাকচুয়ালি ন্যাশনালি মানে জাতীয় পর্যায়ে এগুলো নিয়ে কথা বলা দরকার, এই সত্যটা উদ্ঘাটন করা উচিত, কার কতদূর ভূমিকা কি। এবং সবাই যে খুনি হয়ে গেছে চুপ থাকার কারণে সেটা তো না, কিন্তু তার যতদূর কি দায়িত্ব আছে সেটা বের হওয়া উচিত। কিছুদিন আগে আমরা শুনলাম এই যে প্রধান বিচারপতি আইন উপদেষ্টা ওনার দক্ষিণ আফ্রিকা ঘুরে আসলেন দেখার জন্য যে দক্ষিণ আফ্রিকায় তারা ওই যে এত বছর
ওই বর্ণবাদী অবস্থার মধ্যে থেকে তারা যখন বের হয়ে আসছিল, কি করে তারা ওই জায়গা থেকে বের হয়ে এসে নতুন একটা সমাজ, নতুন একটা দেশ করার চেষ্টা করেছে। সেখানে তো তারা ইনফ্যাক্ট ফৌজদারি অপরাধ থেকে একটু দূরে থেকে যে অন্যভাবে তারা সমাধান করার চেষ্টা করেছে। এই একই প্রসেসগুলো এর মধ্যে আরো 10-20টা দেশের মধ্যে দিয়ে গেছে। তো আই থিঙ্ক আমাদের খুবই প্রয়োজন এখন, এটা কি বলে ক্রান্তিকালীন বিচার বা ট্রানজিশনাল জাস্টিস, মানে একদম অন্যরকম একটা পরিস্থিতির মধ্যে, যেটা ইনফ্যাক্ট আমরা 72-73-এ ফেস করেছি। আমি তখন দেখিনি, আগে আবু আলম সাহেবরা দেখেছেন। মানে একই ধরনের চ্যালেঞ্জেস বোধহয় ওই সময় ছিল, তাই না? সবাইকে রাজাকার ডাকা হচ্ছিল হুম হুম ঢালাও ভাবে। এক পর্যায়ে যে রাজাকার না তাকেও রাজাকার বানিয়ে ফেলা হলো, কেউ কোনো একটা প্রতিদ্বন্দ্বিতার কারণে, প্রতিহিংসার কারণে, অন্য কোনো সুবিধার কারণে হয়তো করে ফেলেছে। এখন আমরা একই প্রবলেমস দেখছি। সো আই থিঙ্ক ওই জায়গাগুলো নিয়ে ইটস নট টু লেট, আমাদের ওগুলো এক্সপ্লোর করা উচিত। আর কি করে আমরা এই জায়গা থেকে হুম। সরে আসছি যে সবাইকে এখন আমরা জেলখানায় আটকে দিব, কাউকে ছাড়বো না, আর যারা এখনো জেলে ঢুকে নাই তারা খালি ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকবে, যে কোনো মুহূর্তে পুলিশ তাদের বাসায় চলে আসবে। এটা থেকে বেরিয়ে আসতে হবে।